একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমরা শুরু থেকেই দেখছিলাম যে ব্যালেন্স শিট ইজ বেসিকলি, যেটাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বলা হয়, এটা ব্যালেন্স শিটও বলা যায় এটাকে। তো এইটাতে আমাদের থাকে হচ্ছে বেসিকলি দ্য অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল পজিশন, যে একটা ব্যবসায়ের কি পরিমাণ অ্যাসেট এবং সেই অ্যাসেটকে ফান্ডেড করবার জন্য কতটুকু হচ্ছে ওনার্স ইকুইটি এবং কি পরিমাণ লাইবিলিটি আছে, এটা ব্যালেন্স শিটের। ইনকাম স্টেটমেন্টের টপ লাইন যদি বলি রেভিনিউ, এবং এই রেভিনিউর একটা সার্টেন পার্সেন্ট, অর্থাৎ প্রায় ভ্যারি করে আপনার 60 থেকে 80% লেভেলে কস্ট অফ গুডস সোল্ড হয় বিভিন্ন কোম্পানির। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা দেখি যে আপনার 45-55% থেকে, মানে ধরেন সেলস যদি 100 টাকা হয়, কস্ট অফ গুডস সোল্ড ইন্ডাস্ট্রি ভেদে 45 থেকে আপনার 70-80% পর্যন্ত হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হয়। এই কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ সেলস, যেটা আমরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেখছিলাম, বা আমি আরেকটা আপনাদের বিসলিউশন পিএলসি দেখছিলাম, ওটাও আমরা দেখব। সেটা হচ্ছে এখানে 27 নম্বর নোট। আর এই যে কস্ট অফ সেলস যে করছে, এটা কোনটার এগেনস্টে? আমাদের রেভিনিউ এগেনস্টে। এই রেভিনিউ রিকগনিশন কিভাবে করবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আইএফআরএস 15-এর উপরে। তো আমরা যদি আপনার দুইটা আইএসএ দেখবো, প্রথমে আমরা IS2 বা ইনভেন্টরিটা দেখি। সো আর এর পরের পার্টটা আমরা হচ্ছে রেভিনিউ রিকগনিশন, যেটা সেটা হচ্ছে আমাদের IFRS 15 দেখবো। তো আজকে দুইটা আইএফআরএস এর উপরে আমরা আলোচনা শুরু করি। এবং একটা ইনকাম স্টেটমেন্ট আপনারা খেয়াল করে থাকবেন, টপ লাইন হচ্ছে রেভিনিউ। এর থেকে প্রথম ডাইরেক্ট খরচ যেটা, সেটা হচ্ছে সিওজিএস বা কস্ট অফ সেলস। দেন আমরা পাই হচ্ছে গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। আচ্ছা, বাই দ্য বাই একটু বলে রাখি, নেক্সট ক্লাসে আমরা কিন্তু একটা ইনকাম স্টেটমেন্ট থেকে, ব্যালেন্স শিট থেকে কিভাবে আপনার ট্যাক্স রিটার্ন, আমাদের যে ক্লাসের যে কন্টেন্ট সেই অনুযায়ী কিন্তু আপনাদের ট্যাক্সের এবং ভ্যাটের দুইটা ক্লাস আছে। তো নেক্সট ক্লাসটা আমরা আশা করি ইনশাল্লাহ একটা ইনকাম স্টেটমেন্ট থেকে কিভাবে ট্যাক্স রিটার্ন লেখা হয় এবং ট্যাক্সের বেসিকলি টিডিএস সহ কিছু কিছু বেসিক ফান্ডামেন্টাল ইস্যুগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। তারপরে ক্লাসটা ভ্যাট থাকবে। হ্যাঁ, তো তারপরে আমরা আইএস আইএফআরএস আবার ফেরত আসবো। তো আজকের আমরা মানে যেটা বলছিলাম, তো কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে জিপি পাই, জিপির পরে হচ্ছে এখন এইখানে আপনার আমরা ইনকাম ট্যাক্সে মেইনলি প্রবলেম হয়ে যায় যে আমরা এই সেলসটা অনেক সময় যেটা করি হচ্ছে যে ক্যাশ সেল করি, অ্যাকাউন্ট পে সেল করি, কিন্তু অ্যাজ পার নিউ ইনকাম ট্যাক্স যে অ্যাক্ট 2023, এবং তারপরে আমরা যদি দেখি যে যে 23-র বাজেটে যেটা চেঞ্জ আছে ফাইন্যান্স অ্যাক্ট, এবং 2024-এর যেটা চেঞ্জ আসছে, এই চেঞ্জে এখন কিন্তু ক্যাশলেস ট্রানজেকশনের কথা বলছে। এনবিআর কিন্তু এখন মেইনলি ফোকাস করছে যে অর্গানাইজেশনগুলো যত কম ট্রানজেকশন, মানে ইয়ারলি মাত্র 36 লাখ টাকা ক্যাশ ট্রানজেকশন করবার পারমিশন আছে। তার মানে আমাদের সেলস রেকর্ডটাও করতে হবে হচ্ছে ব্যাংকিং চ্যানেলে, এবং কস্ট অফ গুড সোল্ড এবং আদার এক্সপেন্ডিচার লাইক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, এগুলো হচ্ছে যাবে। নেক্সট দিনে আমরা এটা আলাপ করব, কিন্তু মূলত আমাদের আজকে সেলস এবং হচ্ছে কস্ট অফ গুড সোল্ড নিয়ে আলোচনা। এবং এর সাথে আমাদের জিপির পরে আমরা পাচ্ছি হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। এইটা আবার অনেক জায়গায় প্রেজেন্টেশন ভিন্ন হয়। সেলিং অ্যান্ড মার্কেটিং নামে একটা রাখে, অ্যাডমিনিস্ট্রেটিভ রাখে, ফাইন্যান্স রাখে। এখানে এটা দেওয়ার পরে আপনার হচ্ছে প্রফিট ফ্রম অপারেশন দেখিয়েছে, এবং ফাইন্যান্স কস্ট বাদ দেওয়ার পরে আদার অপারেটিং ইনকাম যোগ করে প্রফিট ফর দ্য ইয়ার বের করেছে। এবং এরপরে হচ্ছে যে নেট চেঞ্জেস ইন দ্য ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইন শেয়ার অফ দ্য লিস্টেড কোম্পানিজ, অর্থাৎ তাদের যে এই যে অলিম্পিক ইন্ডাস্ট্রির যে ইনভেস্টমেন্ট আছে অন্য অন্য লিস্টেড কোম্পানি, সেই ইনভেস্টমেন্টের চেঞ্জের প্রফিট অথবা লসটা করেছে, এইটা ডিপেন্ড করে। এটা মূলত রিকগনাইজ করতে হয় আমরা IFRS 9 অনুযায়ী। IFRS 9-এ এটা বলা আছে যে যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট থাকে, সেটা আপনি হচ্ছে ওসিআই থ্রুতেও করতে পারেন, আবার সরাসরি প্রফিট লসে আনতে পারেন। এটা IFRS 9-এর একটু অ্যাডভান্স লেভেলে আইএফআরএস, এটা আমি একটা ভিডিও আপনাদেরকে দিব পরে, এটা দেখে নেবেন। বাট আপাতত এইটা আমরা আমাদের কোর্সের কন্টেন্টের ভিতর নাই, কারণ এটা রেয়ার আইটেম, সব জায়গায় থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন টু ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড, WPPF, এটা আমরা পাচ্ছি। এরপরে পাচ্ছি প্রফিট বিফোর ট্যাক্স, এরপর হচ্ছে ইনকাম ট্যাক্স বাদ দিয়ে ইনকাম ট্যাক্সের ভিতরে নেক্সট নেক্সট ক্লাস যে আমি বললাম যে ট্যাক্স এবং ভ্যাট করব, এরপরে আরেকটা আইএস পড়াবো, আপনার মাথায় রেখেন, সেটা হচ্ছে যে IS 12, যেটাকে আমরা ডেফার্ড ট্যাক্স এবং কারেন্ট ট্যাক্সের এই ইস্যুটা আমরা বুঝবো। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রফিট বিফোর ট্যাক্সের পরে আমরা কারেন্ট ট্যাক্স বাদ দিচ্ছি, ডেফার্ড ট্যাক্স। হোয়াট ইজ কারেন্ট ট্যাক্স, হোয়াট ইজ ডেফার্ড ট্যাক্স, এটা বুঝতে হবে আমাদের।
তো এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। তারপরে আমরা পাচ্ছি প্রফিট আফটার ট্যাক্সেশন। দেন হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। একটু আগেই বললাম যে শেয়ারের ইনভেস্টমেন্টের বাড়া কমা, এটাকে আমরা এই এখানেও দেখাতে পারি, আবার হচ্ছে আপনার আদার কম্প্রিহেন্সিভ ইনকামে দেখাতে পারি। কিন্তু আমরা যেটা চুজ করব, যদি এইটা চুজ করি তাহলে এটা আমাদের কন্টিনিউ করতে হবে, আর আদার কম্প্রিহেন্সিভ ইনকাম চুজ করলে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম হেডেই দেখা যেতে হবে, এটা মেইন ইনকাম এক্সপেন্ডিচারের ভিতর আনা যাবে না। সো এটা নিয়ে আইএফআরএস 9-এর ক্লিয়ার রুল আছে। তো এটা বাদ দেওয়ার পরে আমরা পেলাম হচ্ছে নেট প্রফিট ফর দ্য ইয়ার। দেন আমরা ইপিএস ক্যালকুলেশন করলাম। আপনাদের কোর্সের যে কন্টেন্ট, সেই কোর্স কন্টেন্টে কিন্তু আমাদের ইয়েটাও আছে, IS-33ও আছে। আপনারা যদি দেখেন, আমি গত ক্লাসে হচ্ছে আপনার একটা জিনিস বেশি পড়িয়েছিলাম, যেটা আপনাদের সিলেবাসে, মানে আপনাদের যে সিলেবাসটা দেওয়া আছে, এই সিলেবাসের ভিতরে ইয়ে ছিল না আপনার আইএস। আপনারা দেখেন এই যে এটা হচ্ছে টোটাল সিলেবাস, 10টা ক্লাস। সেখানে আমরা অলরেডি এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, গ্যাপ, অ্যাকাউন্টিং সাইকেল, এগুলো নিয়ে আলাপ করেছি। IS-1, IS-2 আজকে আলাপ করছি, IS-7 আলাপ করব। আজকে IFRS 15 নিয়ে ডিসকাস করবো, আর নেক্সট ক্লাসে হচ্ছে 12। এর ভিতর 16 হয়ে গেছে, 33 বাদ আছে, 8 হয়ে গেছে লাস্ট ক্লাসে, 10 বাকি আছে। আমি যেহেতু স্লো যাচ্ছিলাম তো, কিন্তু এর ভিতরে এডিশনালি 37 গতকালকে পড়িয়েছি, যেটা হচ্ছে আপনার প্রভিশন এবং লাইবিলিটি। হ্যাঁ, IS-37। তো যেমনটি বলছিলাম, নেক্সট ক্লাসে এই যে আপনার ট্যাক্স এবং ভ্যাটের দুইটা ক্লাস আছে। দেন আমরা আবারও হচ্ছে যেটা বললাম, বাকি থাকবে আজকের পরের যে ক্লাসে IS-12 এবং IS-33। এইগুলো শেষ হলে দেন আমরা রেশিও অ্যানালাইসিস এবং আরো একটা লিস্টেড কোম্পানিজের আমরা অ্যানালাইসিসটা করব। তো যাই হোক, আজকে এই এই হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, যে আমরা আজকে মূলত দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ভিতরে সেলস এবং কস্ট অফ গুডস সোল্ড। এটা আমি একটু আগে অলিম্পিক ইন্ডাস্ট্রি দেখালাম, এটা আরেকটা ABC কেমিক্যাল লিমিটেড, সেটারও দেখালাম যে নেট সেলস মাইনাস COGS এবং তারপরে জিপি আসে। এবং এই যে একটু আগে বলছিলাম যে অপারেটিং এক্সপেন্ডিচার, কোথাও কোথাও অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, লজিস্টিক, মার্কেটিং আলাদা দেখায়। এবং এটা থেকে অপেক্স বাদ দেওয়ার পরে মানে আদার অপারেটিং যে ইনকাম আসে এবং এক্সপেন্স, এটা যোগ করার পরে আপনার WPP বাদ দেওয়ার আগে এই হিসাবটা করতে হয়। তো দিস ইজ আওয়ার কন্টেন্ট। তো আমরা শুরু করছি হচ্ছে IS-2 দিয়ে। এখন কি একটা পিপিটি দেখা যায়? জি, দেখা যাচ্ছে স্যার। দেখা যায় স্যার। ওকে। তো আজকে আমরা IS-2 যদি বলি, তো দ্য অবজেক্টিভ অফ IS-2 ইজ বেসিক্যালি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর ইনভেন্টরিজ। এখন আমাকে আপনারা একটু বলেন তো ভাই, যে ইনভেন্টরিজ কয় রকম হতে পারে? হাউ মেনি টাইপস অফ ইনভেন্টরিজ? 3 প্রকার স্যার। 3 প্রকার না? কি কি? আহ, মানে র মেটেরিয়াল, প্রোগ্রেস আর ফিনিশড। র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ। হ্যাঁ, ইউ আর রাইট, এটা ঠিক আছে। আমরা এখানে দেখলে পাবেন, যখনই আমি অ্যাসেটে পাবো তখন দেখবেন এই যে ইনভেন্টরিজ 7। তো এই ইনভেন্টরিজ 7 হচ্ছে, আমরা নোটে যদি যাই, 7 নম্বর নোটে, এখন তো অলিম্পিকের ইয়েটা দেখা যাচ্ছে না? জি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। ওকে ওকে ওকে। ওইটা ওই পিপিটির থেকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি বারবার এখানে শিফট করি, তাহলে আপনাদের আরো প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে সুবিধা হবে। 5, 6, 7। এই দেখেন, সরি, এখানে দেখেন ইনভেন্টরিজ রেফার টু অ্যাকাউন্টিং পলিসি। এখানে অ্যাকাউন্টিং পলিসি আমরা দেখে আসছিলাম যে 2.12 আছে। যাই হোক, ম্যাটেরিয়াল ইন ট্রানজিট মানে কি বলতে পারেন? এটা ম্যাটেরিয়াল এখানে দিলাম, আর ইন ট্রানজিট কথাটার অর্থ কি? আমি প্রোডাক্ট ইম্পোর্ট করেছি, সেটা জি। জাহাজে আছে বা পোর্টে আছে, আমার গোডাউনে এখনো ঢুকেনি। এই প্রোডাক্টটাকে ইন ট্রানজিট বলতে পারি। ওকে, ভেরি গুড ভেরি গুড। মূলত হচ্ছে আমরা যখন, আপনারা একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করেন তখন কি হয় জানেন? প্রথম কি খরচ হয়? ফার্স্ট খরচ কি? প্রথম খরচ কি? ও ওপেনিং, ব্যাংক ওপেনিং কমিশন, এলসির। হ্যাঁ, আমাদের হচ্ছে এলসি, যে LCF ফর্মটা নিতে হয়, এলসি রিলেটেড এক্সপেন্ডিচার না? এখানে LCF ফর্মের একটা খরচ থাকে। হুম। তারপরে হচ্ছে
এলসির একটা মার্জিন, মার্জিন তো আসলে এটা সরাসরি কস্ট না, এটা আমাদের ইনভেস্টমেন্ট, এটা টাকাটা লাগে। এলসি কমিশনটা আমাদের লাগে, হ্যাঁ, এলসি কমিশন, এলসি কমিশন লাগে। তারপরে হচ্ছে কি লাগে, এলসি কমিশনের পরে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স লাগে, তাই না? ইন্স্যুরেন্স কাভার নোট লাগে না? জি। ইন্স্যুরেন্স লাগে, এই দুটো লাগে। আর এলসি, এলসি কমিশন প্লাস আদার এলসি এক্সপেন্ডিচার, মানে একবারই যদি বলি যে ব্যাংক রিলেটেড আদার ব্যাংক চার্জ, হ্যাঁ, এটা আমাদের ব্যাংকে যে চার্জগুলো এটা আমাদের একসাথে আপনার ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, তো মোটামুটি এটা আমরা পেলাম। আর হচ্ছে ইন্স্যুরেন্স, এই দুইটা যখন করি তখন এখানে ধরেন একটা এলসি ওপেন করলাম, এইখানে ধরেন আমি লেটসে 10,000 টাকা খরচ হলো, আর ইন্স্যুরেন্স জন্য আমার ধরেন 5,000 টাকা খরচ হলো। তো এই যে খরচটা হলো, তো আমি এইটার তো দিয়ে দেই হচ্ছে আপনার হচ্ছে যে এই যে খরচটা করলাম, এটা মূলত আমরা একটা হেডে চার্জ করি। এই হেডটার নাম কি হয় বলেন তো? এই যে হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরি, ইনভেন্টরি ইন ট্রানজিট, ইনভেন্টরি ইন ট্রানজিট, ঠিক আছে। এই হেডে আমি ধরেন ইন্স্যুরেন্স আনলাম, তারপর হচ্ছে আপনার ইয়ে করলাম, হ্যাঁ, এই আপনার এই এলসি কমিশন গেলাম। তো এটা ইনভেন্টরি ইন ট্রানজিট, আমি ম্যাটেরিয়ালের নাম লিখতে পারি ইনভেন্টরি ট্রানজিট, লেটস সে আমি আহ, আমি ধরেন কি ইম্পোর্ট করি, আমি ধরেন কপার ইম্পোর্ট করি, বা আমার ল্যাপসা, ল্যাপসা নামে একটা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল, এই যে ডিটারজেন্ট তৈরি করতে লাগে। তো ইন্স্যুরেন্সও সেম নাম থাকবে এটার, এই এই ম্যাটেরিয়ালটার জন্য। নর্মালি এইটা হচ্ছে আমার ইনিশিয়াল খরচটা, এটা লাগে। ইনিশিয়াল খরচ যখন হয় তখন আমরা ইনভেন্টরি ইন প্রোগ্রেস নামে এটাকে রেকর্ড করি। তারপরে হচ্ছে আরো খরচ হয়, সেটা হচ্ছে আপনার ফ্রেইট ফরওয়ার্ডিং খরচ থাকে, এগুলো হয়। তো এটা যখন হয় তখন হচ্ছে আপনার এটা এটা যখন হচ্ছে যে আমি খরচটা দিয়ে দিই, তখন কি হয় জানেন? তখন হচ্ছে আমাদের এই টোটাল খরচটা আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস আকারে রাখি। লেটস এই দুইটা হচ্ছে ডেবিট হলো, দুটোই ডেবিট। আর ক্রেডিট হয় কি আমাদের হচ্ছে ব্যাংক ক্রেডিট, হ্যাঁ, এটা ব্যাংক ক্রেডিট হয়। লেটস সে টোটাল টাকাটা হচ্ছে কত, 15,000 টাকা, লেটস সে 15,000। এরপরে যখন আমার এই ইয়ে আসে, খরচটা যখন আমি প্রোডাক্টটা চলে আসে, তখন কি হয় জানেন? আমার হচ্ছে এই এইটা তো খরচ করলাম, 3 মাস পরে আমার পোর্টে প্রোডাক্ট চলে আসে। হ্যাঁ, সেটা হইতে পারে আপনার সি পোর্টে চট্টগ্রামে, অথবা আহ, এই আইসিটি কমলাপুরে, হ্যাঁ, অথবা হচ্ছে এয়ারপোর্টে ঢাকায়, হ্যাঁ, অথবা বেনাপোলে আসে, এরকম বিভিন্ন ল্যান্ড অথবা ইয়ে পোর্টে আসে, হ্যাঁ। তো এটা যখন আমাদের আসে, তখন আমরা এই এই প্রোডাক্টটা পাওয়ার সাথে সাথে আমরা আবার ব্যাংকে ওই পেমেন্টের এলসির এগেনস্টে পেমেন্টের সাইড করতে পারি অথবা ইউপাস করতে পারি, যাই করি। তখন আমার চলে আসে কি, এই যে ধরেন প্রোডাক্টটা আসলো, তখন আমি র মেটেরিয়ালকে ডেবিট করি, হ্যাঁ, র মেটেরিয়ালকে ডেবিট করি, মানে র মেটেরিয়াল, র মেটেরিয়ালকে ডেবিট করি যে নামে হোক, লাপসা হইতে পারে, লেটস সে লাপসা। তখন আমি লাপসাকে ডেবিট করলাম, যে লেটস সে ব্যাংকে আমি নতুন করে পেমেন্ট করেছি, লেটস সে 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকা হচ্ছে ব্যাংকে পেমেন্ট করলাম আমি, এলসি অ্যাট সাইড, হ্যাঁ, মানে আমি টাকা দিয়ে দিছি। আর এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস ছিল, এই 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 দুটোকে আমরা ক্রিয়েট করব, এই দুটাকে আমরা তখন ক্রিয়েট করে দিব, কারণ এটা টেম্পোরারি অ্যাকাউন্ট ছিল। এটা কিন্তু আমি শুধুমাত্র করেছি যতদিন পর্যন্ত প্রোডাক্টটা আসেনি আমার হাতে, ততদিন পর্যন্ত আমরা এটা আপনার হচ্ছে ক্রেডিট করলাম। এটা আমরা ক্রিয়েট করলাম, ইনভেন্টরি ইন প্রোগ্রেসটাকে ক্রিয়েট করলাম একটা হেড দিয়ে, লেটস সে। আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্সটাও ক্রিয়েট করলাম, ইন্স্যুরেন্সটা আমরা ক্রিয়েট করে ফেলি। তো এইটা আমরা যখন ক্রিয়েট করে ফেললাম, তখন এইটার খরচটা হচ্ছে আর মানে টেম্পোরারি অ্যাকাউন্ট ছিল। সো এখানে 10,000 টাকা ছিল লেটসে, আর এখানে ছিল 5,000, এটা আমরা করলাম। তো আর ব্যাংকে পেমেন্ট করতে হচ্ছে 1 লাখ টাকা, তাহলে টোটাল আমার ইনভেন্টরি ভ্যালু ভ্যালু হবে 1,15,000, 1,15,000 টাকা হচ্ছে আমার এখানে ডেবিট। আর বাদ বাকিটা হবে নতুন করে আবার ব্যাংক, ব্যাংক ক্রেডিট হবে, লেটস 1 লাখ টাকা। সো এইভাবে হচ্ছে ইনভেন্টরি নর্মালি আমরা এই যে কাজটা করলাম, এই টোটাল কাজটাকে আমরা IS2 অনুযায়ী হচ্ছে ইনভেন্টরি কে রিকগনিশন এবং মেজারমেন্ট করলাম। মানে প্রথম হচ্ছে যে এটা ইনভেন্টরি হিসাবে আসলো আমার খাতাতে, এটা যে একটা কারেন্ট অ্যাসেট, এটা আমরা রিকগনাইজ করলাম। আর এই ইনভেন্টরির এগেনস্টে যে খরচগুলো করলাম, এটা তো আমার চলে গেল। এখন এই র মেটেরিয়াল যখন আমি প্রোডাকশন প্রসেসে নেই, প্রথম আমরা কি করি জানেন? এটা কি কি বলি বলেন তো, কি করব আমরা? এই এই ধরেন এই 1,15,000 টাকার র মেটেরিয়াল আসলো,
আমি প্রোডাকশনে দিলাম হচ্ছে লেটসে আপনার 65,000 টাকার হচ্ছে প্রোডাকশন ফ্লোরে, এটাকে প্রোডাকশন ফ্লোর বলে। প্রোডাকশন ফ্লোরে যখন পাঠালাম, হ্যাঁ, তখন এটাকে কি অ্যাকাউন্টিং এন্ট্রি করবো বলেন তো? প্রোডাকশন ফ্লোরে সেন্ড করলেন, হ্যাঁ, কি কি তখনই স্যার হবে? ডব্লিউআইপি বলবো এটা। রাইট, রাইট, রাইট। সেন্ট টু প্রোডাকশন ফ্লোর। তো প্রোডাকশন ফ্লোরে যখন করলেন তখন হবে কি, এই যে ডাব্লুআইপি মানে মানে ইয়ে আপনার ডাব্লুআইপি, আপনার লেটসে ডাব্লুআইপি মানে হচ্ছে আমি ফিনিশ গুড হয়নি, তো আমি 65,000 টাকা প্রথমে নিলাম। ওই 1 লাখ টাকার থেকেই 65,000 টাকা, 1,15,000 থেকে 65 টাকা র ম্যাটেরিয়াল ইউজ করলাম। তারপরে আর কি দেই? তো এটা আমি তাহলে ইনভেন্টরি এখানে এই যে এই যে র মেটেরিয়াল লাভস এটা ক্রিয়েট করব, ঠিক আছে? এটা ক্রিয়েট করব, হুম, এটা ক্রিয়েট করব, এটা ক্রিয়েট করে দিব। ওকে, আপনার হচ্ছে 65,000 টাকা। হুম। আর কি হবে এর সাথে? আমার নতুন করে ঢুকবে হচ্ছে লেবার। আমার তো লেবার চার্জ করতে হবে, খালি তো র মেটেরিয়াল দিলে হবে না, এটা লেবার মানে কাজ করবে যারা, লেবারের হচ্ছে চার্জ করতে হবে। এটা চার্জ করলাম লেটস সে 10,000 টাকা। আর আরেকটা কি হয়, আহ, এটা হচ্ছে আপনার লেবারটা তো ডেবিট সাইডে নিয়ে আসবেন স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ক্রেডিটই হবে। আচ্ছা বলছি তাহলে। আচ্ছা, হ্যাঁ, সরি, সরি, আমি বলছি, হ্যাঁ, এটা হচ্ছে ডাব্লিউএপি তে ঢুকে যাবে, তাই তো? আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে লেবার, লেবারের ভিতরে ঢুকবে। এখানে যেটা হবে, আমি হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, একটু ভুল হয়েছে। এটা হচ্ছে যে আপনার 65, একটু মিউট করে দেন যার শব্দ হচ্ছে, 65 প্লাস হচ্ছে আপনার লেবারের চার্জ হচ্ছে কত ধরলাম, লেবারের লেটসে 10,000 টাকা। একজন বোধহয় আনমিউট হয়ে গেছে, কাইন্ডলি মিউট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, ধরেন আমার এখানে লেবারেরটা হচ্ছে লেবার পেয়াবল, হ্যাঁ, এটা টাকা তো আমি দেন নাই, মাস শেষে দিবেন, হ্যাঁ, ওয়েজেস পেয়াবল বা যাই হোক, এটা ওয়েজেস লিখতে পারেন, লেবার না লিখে। হ্যাঁ, এখানে ওয়েজেস লেখেন, ওয়েজেস পেয়েবল। আচ্ছা, ওয়েজেস পেয়েবল 10,000, তাহলে এখানে আপনার 65,000 হচ্ছে আসলো র মেটেরিয়ালের জন্য, 10,000 আসলো হচ্ছে ওয়েজেস, প্লাস ফ্যাক্টরি ওভারহেডের জন্য। ফ্যাক্টরি ওভারহেডের জন্য মনে করেন আরো হচ্ছে লেটসে 5,000 টাকা যোগ হলো। So, এই টোটাল হচ্ছে 75, 80। এই 80 হয়ে যাবে আপনার হচ্ছে ডাব্লুআইপি, ঠিক আছে? এই 80,000 টাকা হবে ডাব্লুআইপি, হ্যাঁ, আপনি চার্জ করলেন, এটা ফ্যাক্টরি ওভার পেয়াবল, মানে আপনি এই যে যা যা আছে ইউটিলিটিজ এগুলো পেয়াবল রাখলেন, এটা আপনার মাসের শেষে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে, এগুলো আসবে, এখানে 5,000। এইটা আপনি হিসাবটা করলেন, আপনার হচ্ছে ইয়ে। পরে এইটা যখন ফিনিশ গুড হবে, ডাব্লিউআইপির কাজটা, এটা তো ধরেন প্রোডাকশন ফ্লোরে দিলেন, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এই ডাব্লিউআইপিটা হবে হচ্ছে ক্রেডিট, আর ডেবিট হবে এফজি। এফজি ফিনিশ গুড, এফজি, অথবা এটাকে আমরা বলি সিওজিএস, সিও, আচ্ছা, এফজি লিখি, আগে এফজি লিখি। এফজি হচ্ছে লেটস সে 80,000 টাকা। 80,000 টাকা আপনার এফজি, আর হচ্ছে ডাব্লিউআইপি ক্রেডিট হয়ে যাবে হচ্ছে, মানে কাজ হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনার হচ্ছে 80,000 টাকা। এখন এই 80,000 টাকার এগেনস্টে আপনি হচ্ছে এই প্রোডাক্টটা সেল করলেন 80,000 টাকার ভিতরে, 75,000 টাকা জিনিস সেল করলেন হচ্ছে, লেটস সে 75,000 টাকার আপনার ফিনিশ গুড সেল করেছেন 95,000 টাকা। তাহলে কি হবে? ক্যাশ অথবা এয়ার, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অথবা এয়ার হচ্ছে আপনার 95,000, 95,000। আর হচ্ছে আপনার আহ, এখানে হবে হচ্ছে সেলস, সেলস হচ্ছে 95,000। কিন্তু এখানে তো প্রফিট আছে, লেটস সে এখানে তো প্রফিট আছে। সো এই 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 80,000 টাকার ভিতরে লেটস সে আপনি এই ফিনিশ গুড এর ভিতরে মাত্র 70,000 টাকা জিনিস বিক্রি করছেন, তাহলে এখানে কি হবে? সিও জিএস ডেবিট হচ্ছে 70,000, আর হচ্ছে আপনার ক্রেডিট হবে কি? ক্রেডিট হবে হচ্ছে ফিনিশ গুড। এই অ্যাকাউন্টিং এন্ট্রিটা বোঝা গেছে কিনা? প্রথম হচ্ছে যে আমরা আইএস আইএফআরএস এ দেখছি পরে, বাট এটা কি বোঝা গেল কিনা ফুল? ইজ ইট ক্লিয়ার? জি এই জি অ্যাকাউন্টিং, স্যার। এই অ্যাকাউন্টিং এন্ট্রি বুঝতে কারো অসুবিধা আছে? হুম, বুঝতে পেরেছি। ওকে, বোঝা গেছে তাহলে স্যার।
জি জি। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা সিম্পল ফ্লো চার্ট। এখন দেখেন যত কিছুই করবেন এটাই কিন্তু আছে এখানে। আপনি এবার দেখেন এই জিনিসটাই হচ্ছে আপনার, আপনি যখন দেখবেন তখন দেখবেন এই যে তার কেসে ইনভেন্টরি, র মেটেরিয়াল, ইন ট্রানজিট, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুড, স্টোর অ্যান্ড স্পেয়ার্স, এই হচ্ছে তাদের টোটাল ইনভেন্টরি। এই ইনভেন্টরি হচ্ছে হাতে আছে, কিন্তু এই ইনভেন্টরির একটা বড় অংশ চলে গেছে এই সিওজিএস এর ভিতরে, যেটুকু হচ্ছে প্রোডাক্ট আপনি সেল করছেন সেটা গেছে সিওজিএস এ, আর যেটা হাতে আছে এটা ইনভেন্টরি হিসেবে আসবে। তার মানে ইনভেন্টরি অলওয়েজ রিফ্লেক্টেড হয় দুই জায়গায়, একটা হচ্ছে অ্যাসেটে চলে যায়, অ্যাসেটে চলে যায় অ্যাজ এ কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি, আর একটা পোর্শন চলে যায় হচ্ছে সিওজিএস এ, অর্থাৎ কস্ট অফ গুড সেলড ভিতরে। তো এটা আমরা খুব কমন, এই যে আপনি একটু আগেই যেটা আমরা দেখলাম, দেখতে পেলাম যে সেলস আছে, এই যে রেভিনিউ, তার এগেনস্টে সিওজিএস, তার মানে ইনভেন্টরির একটা বড় অংশ আমি সেল করে ফেলেছি, এটা হচ্ছে আমার চলে গেছে অ্যাজ এ রিকগনাইজ হয়েছে কস্ট অফ সেলস আকারে। আর যে অংশটা আছে সেই অংশটা আমার ইনভেন্টরি আকারে অ্যাসেটে আছে, অ্যাসেটে কারেন্ট অ্যাসেটের ভিতরে, তার ভিতরে ভাগ আছে আপনার র মেটেরিয়াল ইনভেন্টরি, প্যাকিং ম্যাটেরিয়াল ইনভেন্টরি, তারপরে হচ্ছে ফিনিশ গুড ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি, স্পেয়ার পার্টস, এগুলো সব মিলে 7 লাখ, 7 নম্বর নোটের ডিটেইল আছে এখানে আমার ইনভেন্টরি রয়ে গেছে। So, এই জিনিসটাই হচ্ছে আমি যখন করব, তার মানে IS2 অবজেক্টিভ হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর ইনভেন্টরিজ, দ্য মেইন ইস্যু অফ দ্য উইথ দিস রেসপেক্ট টু অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি ইজ দ্য অ্যামাউন্ট অফ কস্ট টু বি রিকগনাইজ অ্যান অ্যাসেট। তার মানে ইনভেন্টরির সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে কোনটা আপনি হচ্ছে সিওজিএস এ দিচ্ছেন আর কোনটা হচ্ছে আপনার ইনভেন্টরি থেকে যাচ্ছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেন ইট প্রোভাইডস গাইডলাইন ফর ডিটারমাইনিং দ্য কস্ট অফ ইনভেন্টরিজ অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট রিকগনাইজেশন অ্যান্ড এক্সপেন্স। তার মানে প্রথমে যখন ইনভেন্টরি র মেটেরিয়াল কিনছেন এটা কারেন্ট অ্যাসেট, ওয়ার্কিং প্রোগ্রেস করছেন এটাও কারেন্ট অ্যাসেট, এফজি হচ্ছে এটাও কারেন্ট অ্যাসেট, যখন এই এফজিটা সেল করছেন তখন হয়ে যাচ্ছে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তার মানে ইট প্রোভাইড গাইডলাইন্স টু ফর ডিটারমাইনিং দ্য কস্ট অফ ইনভেন্টরি অ্যান্ড ফর সাবসিকুয়েন্টলি রিকগনাইজিং অ্যান এক্সপেন্স। তার মানে ওই কারেন্ট অ্যাসেটটা তখন এক্সপেন্স হিসেবে রিকগনাইজ হয়, ইনক্লুডিং এনি রাইট ডাউন টু নেট রিয়েলাইজেবল ভ্যালু। তার মানে ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা জানি দুইটা হয়, একটা হচ্ছে তিন ধরনের ভাবে ভ্যালুয়েশন করে, একটা হচ্ছে সরি ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে ফিফো, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ, আর একটা হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু। তিন ভাবে ইনভেন্টরি দেখা যায়। আচ্ছা, এখন ইনভেন্টরি কি প্রোডাক্ট কস্ট অর পিরিয়ড কস্ট, হ্যাভ ইউ এনি আইডিয়া? মানে ইনভেন্টরি কি প্রোডাক্ট কস্ট অর পিরিয়ড কস্ট, মানে কোন আইডিয়া আছে আপনাদের? প্রোডাক্ট কস্ট স্যার। হ্যাঁ, এখানে আসলে ইনকাম স্টেটমেন্ট যখন আমরা দেখবো তখন মূলত হচ্ছে দুইটা জিনিস হয় সরাসরি প্রোডাকশনের সাথে। মানে আপনি দেখেন এখানে অ্যাডমিনিস্ট্রেশনে হয়তো আপনার 5টা লোক রাখা আছে, 10টা লোক রাখা আছে, সেলসের জন্য 50টা বা 100টা লোক রাখা আছে, এক্সাম্পল আকারে বললাম। এখন যদি 1 টাকার প্রোডাক্ট সেলসও না করেন তাও কিন্তু সেই খরচটা মান মান গেলে আপনাকে দিতে হবে। অতএব এই যে আপনার প্রতি মাসে মাসে খরচ দিচ্ছেন এটাকে আপনার, এটা আনঅ্যাভয়েডেবল কস্ট, এটাকে বলে পিরিয়ড কস্ট, মানে সময়ের সাথে সম্পৃক্ত। আর যেটা হচ্ছে সরাসরি প্রোডাক্টে যায় অর্থাৎ সিওজিএসএস এটাকে বলে প্রোডাক্ট কস্ট। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলি প্রোডাক্ট কস্ট, এটা পিরিয়ড কস্ট। তো ইনভেন্টরি অলওয়েজ হচ্ছে প্রোডাক্ট কস্ট। আচ্ছা, এটা আমরা দেখলাম। দেন ইনভেন্টরির ক্ষেত্রে আরেকটা কি ঘটনা ঘটবে, IS2 অ্যাপ্লাইজ ফর অল ইনভেন্টরি এক্সেপ্ট কোনটা কোনটা হবে না, ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যারাইজিং আন্ডার কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ইনক্লুডিং ডাইরেক্ট রিলেটেড টু সার্ভিস কন্ট্রাক্ট। অর্থাৎ, আচ্ছা এখন আমাকে একজন বলেন তো, এই কনস্ট্রাকশন কন্ট্রাক্ট আমার ইনভেন্টরির ভিতর নাই, তাহলে এটা কোথায় আমরা ট্রিট করব, কোন জায়গায় আছে এটা? স্যার ওই যে অ্যাসেট, ওই যে ওয়ার্ক ইন প্রোগ্রেসে একটা দেখাইছিলেন স্যার এর আগে, ওইটাতে যাবে স্যার? না, এই কনস্ট্রাকশন কন্ট্রাক্টটা আলাদা একটা, আগে ছিল হচ্ছে আপনার IS11, মানে যারা আমরা রিয়েল এস্টেট কোম্পানিতে, যারা আমি যেমন শান্তা একজন হেড অফ ফাইন্যান্স ছিলাম, আমাদেরটা এটা একটা, আমরা কিছু কিছু কনস্ট্রাকশন কন্ট্রাক্ট করতাম। আমাদের এই ইনভেন্টরি সেলস এটা হয়তো IS11 অনুযায়ী আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করতাম এগুলো। এখন এই IS11 নাই, এটা চলে গেছে হচ্ছে IFRS 15 এর ভিতরে, অর্থাৎ নর্মাল সেলস। IFRS 15 হচ্ছে আপনার দুইটা ভাগে, একটা হচ্ছে নর্মাল আমরা এফএমসিজির মতো যে সেলগুলো করি, অর্থাৎ
আপনার এই যে প্রতিনিয়তই প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমরা এটা সেল করি, এইটা যেমনি রিকগনিশন আছে এফএমসিজি সেলস এর ন্যাচারের। আর কনস্ট্রাকশন কন্ট্রাক্টটাও চলে গেছে আইএফআরএস 15 এর ভিতরে। তো এটা IS 2 তে এই রিলেটেড কথাবার্তা বলা নেই। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এটা একটু আগে আমি অলিম্পিকে দেখালাম, আপনারা খেয়াল করছিলেন বোধহয়, যে তারা অন্য কোম্পানির শেয়ার কিনেছে, এইটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তো এখানে যদি অন্য কোম্পানির শেয়ার কিনেন, এটা ইনভেন্টরি হিসেবে ট্রিট হবে না, এটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আর একটা আছে বায়োলজিক্যাল অ্যাসেট, IS 41। ওইটা হচ্ছে আপনার ওই যে বায়োলজিক্যাল অ্যাসেট রিলেটেড টু এগ্রিকালচার অ্যাক্টিভিটিস অ্যান্ড এগ্রিকালচার প্রডিউস অ্যাট দ্য পয়েন্ট অফ হারভেস্ট। অর্থাৎ আমরা যদি গরু পালন করি এবং আপনার হচ্ছে এখান থেকে দুধ বিক্রি করি, অথবা আমরা যদি চা বাগান হয়, তখন এই চা বাগানের গাছগুলোকে আমরা বায়োলজিক্যাল অ্যাসেট হিসেবে ট্রিট করতে পারি। আমরা এটা ইনভেন্টরি, এই ইনভেন্টরি এভাবে নর্মালি আসবে না, এটা IS 41-এ বায়োলজিক্যাল অ্যাসেট বলা আছে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে IS 2-র যেটা আওতার বাইরে, আর অন্যগুলো IS 2-র ভিতরে। ইনভেন্টরির মূলত হচ্ছে ইনভেন্টরি সংজ্ঞাটা কি, ইনভেন্টরি অ্যাসেট দ্যাট আর হেল্ড ফর সেল ইন অর্ডিনারি কোর্স অফ বিজনেস। এই লাইনটা কেউ এক্সপ্লেন করতে পারবেন যে কেন এই কথাটা বললো? ইনভেন্টরি সংজ্ঞা IS 2-তে বলছে ইনভেন্টরি সংজ্ঞা হেল্ড ফর সেল ইন অর্ডিনারি কোর্স অফ বিজনেস, এটা মানে কি? মানে স্যার ইনভেন্টরি সেটাই হবে যেটা আমি সেলেবল উদ্দেশ্যে আমি যেটা আমি রাখবো আর কি। যদি আমি সেল না করি, ইউজ করি, তাহলে সেটা ইনভেন্টরিতে যাবে না। এক্স্যাক্টলি, মানে আমরা ধরেন, আমি লেটসে বইয়ের ব্যবসা করি, নীলক্ষেতে আমার দোকান আছে, আমি বই কিনি, বই বিক্রি করি, এটা আমার কিন্তু নর্মাল অর্ডিনারি কোর্স অফ বিজনেস। কিন্তু আমার বেশ কিছু পুরনো শেলফ ছিল, ধরেন আমি এখানে শেলফ গুলা বিক্রি করলাম, অথবা আমার একটা পুরনো কম্পিউটার ছিল, এটা বিক্রি করলাম, এইটা আমার অ্যাসেট সেল। অ্যাসেট সেলটা এর ভিতরে আসবে না, এটা অনলি আপনার কোর বিজনেসের যেটা, সেটাই কি হচ্ছে অর্ডিনারি কোর্স অফ বিজনেস। আর কিছু অ্যাসেট সেল করতে পারি, কিছু কিছু স্ক্র্যাপ সেল করতে পারি, এটা সেলসের ভিতরে আসবে না, এটা আলাদা আদার ইনকামে আসবে, ঠিক আছে? তো এটা ইনভেন্টরির প্রথম সংজ্ঞা। দেন ইন প্রসেস অফ প্রোডাকশন ফর সাচ সেল। আরেকটা কি, ইন দ্য ফর্ম অফ ম্যাটেরিয়াল অর সাপ্লাই টু বি কনজিউম ইন দ্য প্রোডাকশন প্রসেস অর ইন অর ইন দ্য রেন্ডারিং সার্ভিস। অর্থাৎ আমি যেটা করতে পারি, আমি হচ্ছে ধরেন নাভানাতে আমরা গাড়ি গাড়ি এখানে সার্ভিস করতে যাই, তো নাভানা কিন্তু সার্ভিস দেওয়ার সঙ্গে সঙ্গে স্পেয়ার পার্টসও বিক্রি করে। তখন আমরা ওইটা নাভানার সার্ভিসের ভিতরেই কিন্তু ছোটখাটো নাট বল্টু বা কোনো একটা সার্ভিস দিয়ে দিল, এটার ভিতরে কিছু ইনভেন্টরি ঢুকাই দিতে পারে। তাহলে অর্ডিনারি কোর্স অফ বিজনেস এটা হচ্ছে প্রোডাকশন প্রসেস অথবা সার্ভিসের সাথে ইনক্লুডেড থাকবে। আচ্ছা, আরেকটা সংজ্ঞা দেয়া আছে IS 2-তে, এটা ইম্পর্টেন্ট, নেট রিয়ালাইজেবল ভ্যালু। নেট রিয়ালাইজেবল ভ্যালুর সংক্ষেপ কথা হচ্ছে সেলস মাইনাস সেলিং এক্সপেন্স মাইনাস এস্টিমেটেড প্রফিট, এটাকে বলা হচ্ছে নেট রিয়ালাইজেবল ভ্যালু। দ্য এস্টিমেটেড সেলিং প্রাইস লেস দ্য এস্টিমেটেড কস্ট টু কমপ্লিশন অ্যান্ড এস্টিমেটেড কস্ট নেসেসারি ফর টু মেক দ্য সেল। অর্থাৎ NRV-র মানেই হচ্ছে যে একটা ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড, যেখানে আপনি যদি এমন হয় যে 100 টাকার একটা প্রোডাক্ট আপনার আছে, তাহলে এটা সেল করতে যে আপনার 10 টাকা খরচ হয়, হ্যাঁ, আর প্রফিট আছে 5 টাকা, তাহলে এইটার NRV যদি ভ্যালুয়েশন করেন সেলস থেকে, তাহলে 100 টাকা মাইনাস 10 টাকা এটার সেলিং এক্সপেন্ডিচার বাদ, তাহলে 90, আর 5 টাকা হচ্ছে আপনার নর্মাল প্রফিট, 5 টাকা বাদ, তাহলে 85 টাকা উড বি ইয়োর আপনার ইনভেন্টরি। এটা নেট রিয়ালাইজেবল ভ্যালুর হিসাব। আর একটা কথা এখানে বলা আছে, খেয়াল করেন, এস্টিমেটেড সেলিং প্রাইস লেস এস্টিমেটেড কস্ট টু কমপ্লিশন। এর মানে হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন 100 টাকা, কিন্তু প্রোডাক্টটা ফুল কমপ্লিট হয়নি, প্রোডাক্টটা সেল করছেন 100 টাকা, তার নর্মালি কস্ট অফ গুডস বা একটা প্রোডাক্টের খরচ হওয়ার কথা 80 টাকা, কিন্তু আপনি 70 টাকা লেভেলে খরচ করছেন, 10 টাকা এখন আপনাকে খরচ করতে হবে। তাহলে এইটার NRV বের করতে গেলে সেলস প্রাইস 100 মাইনাস সেলিং এক্সপেন্স 10, তাহলে 80, 5 টাকা প্রফিট বাদ দিয়ে হলো 85। আর এই প্রোডাক্টটা এখনো কমপ্লিট হয়নি, আরো 10 টাকা লাগবে কমপ্লিট করতে, এস্টিমেটেড সেলিং প্রাইস লেস দ্য এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন, তখন আরো 10 টাকা বাদ দিয়ে এটা নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করতে হয়। তো সহজ হিসাব আমরা দেখলাম। ফেয়ার ভ্যালু মানে দ্য প্রাইস দ্যাট উড বি রিসিভ to sell an asset or paid to transfer a liability in orderly transaction between market participant at the measurement date.
এইখানে এই ফেয়ার ভ্যালু বলতে গেলে মার্কেট পার্টিসিপেন্ট কথাটা আসে এবং আরেকটা টার্ম আসে আর্মস লেন্থ ট্রানজেকশন। কেউ শুনছেন আর্মস লেন্থ ট্রানজেকশন টার্মটা? স্যার একটু এক্সপ্লেন করবেন হোয়াট ইজ আর্মস লেন্থ ট্রানজেকশন? আচ্ছা স্যার বলতে পারতেছি। আচ্ছা, আর্মস লেন্থ ট্রানজেকশন মানে হচ্ছে যে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতে চান। এখন যদি আমি একটা উদাহরণ দিই, আমার লেটসে এক আত্মীয়, আমার এক ভাই, ও বাংলাদেশে কাজ করতো, বাংলাদেশে চাকরি করতো, তার একটা গাড়ি ছিল। সে হঠাৎ করে ধরেন চলে যাবে মালয়েশিয়ায়। যাওয়ার সময় তার এই গাড়িটা তার চাস্তো ভাই বা ভাইরা অথবা আমার কাছে অফার করলো যে ভাই গাড়িটা বিক্রি করব, মানুষ আমার গাড়িটা ভালো, আপনি রেখে দেন। তো এই যে আমি রেখে দিলাম, এটার প্রাইসটা কিন্তু আমি তাকে দিব, কিন্তু সে কিন্তু তার এক্সপেকটেশন যে মার্কেটে যদি এই গাড়িটার দাম 50 লাখ টাকা হয়, হয়তো আমি কিছু কম বেশি দিব। আমি কিন্তু ন্যায্য বাজার মূল্য অনেক ক্ষেত্রে হিসাব নাও করতে পারি। পাই টু পাই বাইরের একজন থার্ড পার্টির কাছ থেকে একটা গাড়ি কিনতে গেলে যেরকম বার্গেইন করে পাই টু পাই হিসাব করা হয়, কিন্তু আমার ভাইরা, আমার ছোট ভাই, আমার বড় ভাই অথবা আমার আত্মীয়ের কাছ থেকে কিনলে নাও হতে পারে। এই যে আত্মীয়র কাছে যখন কিনলাম এবং প্রপারলি নেগোসিয়েট হলো না, আমি বাজার দর যাচাই করলাম না, এইটা আর্মস লেন্থ হয় না। আর্মস লেন্থের সংজ্ঞাটাই এমন, একাধিক বায়ার থাকবে, মানে একটা প্রোডাক্টের একটা মার্কেট প্লেস থাকবে, একাধিক উইলিং বায়ার থাকবে, একাধিক উইলিং সেলার থাকবে। তাহলে হচ্ছে যে একটা মার্কেট প্লেসে একাধিক সেলার একাধিক বায়ার থাকলে তখন পারফেক্ট একটা বার্গেনিং এর মাধ্যমে যখন প্রাইস সেট হয়, এটাকে বলা হয় আর্মস লেন্থ ট্রানজেকশন। আর যখন আমি এই যে আমার ভাইরা বা আমার চাস্তো ভাইয়ের থেকে গাড়িটা রেখে দিলাম, সে একটা রাফলি একটা চার্জ করবে, এখনো সেই প্রাইসটা ধরে দেয় নেই, এটা আর্মস লেন্থ হবে না। তখন আমাকে নোট দিতে হবে যে এই ট্রানজেকশন আর্মস লেন্থ হয় নাই। তো ফেয়ার ভ্যালু মানে হচ্ছে ওইরকম মার্কেটে যাচাই বাছাই করা প্রাইস। আমার বন্ধু অথবা আমার চাস্তো ভাই, আমার ভাইয়েরার কাছ থেকে কিনলে সেটাকে ফেয়ার ভ্যালু বলা যাবে না। এটাকে অনেক ক্ষেত্রে যেটা হয় বায়াসড হয় আর কি, মানে এই আত্মীয়ের ভিতরে একটা কিছু দিলাম। বোঝা গেল কথাটা? ফেয়ার ভ্যালু হতে হলে আর্মস লেন্থ হতে হবে। স্যার ওকে, আচ্ছা, তাহলে ইনভেন্টরি ভ্যালুসে আর্মস লেন্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝলাম। আচ্ছা, তারপরে আমরা আসি, তাহলে এইটা গেল। এরপরে আপনার ইনভেন্টরির ভিতরে কি কি খরচ আসবে? হ্যাঁ, এটা আমরা জানি। কস্ট অফ ইনভেন্টরি প্রথম হচ্ছে কস্ট অফ পারচেস। এটা হচ্ছে পারচেস প্রাইস, ইম্পোর্ট ডিউটিস, লেস লেস রিফান্ডেবল ট্যাক্সেস। এটা মানে কি বলেন তো? আর ওই যে ভ্যাট, এটি, এই দুটো আর কি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমি যখন একটা প্রোডাক্ট কিনবো, তা সেই প্রোডাক্টটার ইনভেন্টরির ভিতরে যদি কোনো খরচ ঢুকে যেটা আমি ভবিষ্যতে রিবেট নিব, যেমন ভ্যাট, আমি ইম্পোর্ট স্টেজে ভ্যাট দিব, কিন্তু যখন আমি সেল করবো এটা রিবেট নিব, তাহলে ওই ভ্যাটের টাকাটা ইনভেন্টরি ঢুকানো যাবে না। আবার এটি যেটা বললেন, যেটা এটিভি ছিল, এটিভি ছিল হচ্ছে আপনার এখন তো এটি সবার জন্য কমন, আগে এটিভি ছিল হচ্ছে ফিনিশ গুডের ক্ষেত্রে। এইটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স স্টেট ভ্যাট বা অ্যাডভান্স ভ্যাট। এইটাও আমরা মানে ইয়ে করতে পারি, 9.1-এ অ্যাডজাস্টমেন্ট নিতে পারি, মানে আমাদের মূসক 9.1-এ। তার মানে এইটাও আমার খরচ ঢুকবে না। তাহলে বলছে পারচেস প্রাইস প্লাস ইম্পোর্ট ডিউটিস লেস রিফান্ডেবল। তার মানে ইম্পোর্ট ডিউটির কোনগুলো অ্যাড হবে? কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, এগুলো যোগ হবে। ভ্যাট এবং এআইটি এগুলো যোগ হবে না। বা যদি অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, এআইটি বা এটি এগুলো রিফান্ড নেবেন। হ্যান্ডলিং কস্ট, তার মানে আমি ওই যে আপনার লেবাররা এটা হ্যান্ডলিং করছে, নাম লোডিং আনলোডিং খরচ। ডাইরেক্ট কস্ট টু অ্যাকুইজিশন গুডস, যেমন র মেটেরিয়াল, ফিনিশ গুড, এগুলো কস্ট অফ সেলস। কস্ট অফ কনভার্সন, একটু আগে আমি হিসাব করে দেখাচ্ছিলাম যে লেবার, ফ্যাক্টরি ওভারহেড, এগুলোর ভিতরে ঢুকবে। আদার কস্ট, কস্ট টু দ্য ব্রিঙ্গিং ইনভেন্টরি প্রেজেন্ট লোকেশন, অর্থাৎ যদি এমন হয় যে আমার আমার প্রোডাকশনের জন্য একটা বুয়েট পাস ইঞ্জিনিয়ার লাগে, উনি আমাকে প্রফেশনাল সার্ভিস দেয়, প্রোডাকশন প্রসেস দেখে দেয়, R&D তে কাজ করে, এরকম কনসালটেন্সি বা প্রফেশনাল ফিস, যেটা বলা হচ্ছে কস্ট টু ব্রিঙ্গিং ইনভেন্টরি টু প্রেজেন্ট কন্ডিশন, এটাকে ঢুকে। আর ফাইন্যান্স কস্ট, এখন আপনি আমাকে একটা কোশ্চেন করেন, এখানে বলা আছে বরোইং কস্ট ক্যান বি ইনক্লুডেড ইফ ইফ IS-12 রিকোয়ার্স অ্যাজ ফুলফিল্ড। এটা মানে কি বুঝতে পারবেন? আমাকে বলতে পারবেন এটা মানে কি? বা কারোর আইডিয়া আছে কিনা যে হোয়াট ইজ IS-23?
এবং এখানে বরোইং কস্টের কথা কি বলছে ফাইন্যান্স কস্টটা? মানে স্যার IS-23 তো বড়াইং কস্ট, তো বড়াইং কস্টে যদি সেখানে ওই যদি ওই মানে কিছু কিছু ক্ষেত্রে মেটেরিয়ালের ক্ষেত্রে এটা ই আছে, আহ, এই সেক্ষেত্রে ফাইন্যান্স কস্ট আর কি নেওয়া যাবে। যেমন হলো ডিসকাউন্টিং, তারপরে ডিসকাউন্টিং চার্জ, কনফার্মেশন চার্জ, এগুলো আর কি। তবে এখানে একটা হুম। শর্ত আছে স্যার, এই শর্তটা এই মুহূর্তে স্যার বলতে পারতেছি না। আচ্ছা, গুড, আপনি অনেকটাই কাছাকাছি গেছেন, বাট এখানে সোজা কথা IS-23-তে বলা আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আগেগুলো সবাই মোটামুটি জানেন, এটা একটু এক্সেপশনাল এই জন্য বলে দিচ্ছি। সেটা হচ্ছে IS-23 আলাদাভাবে তো পড়াবো না, বাট একটা টার্মেই বলে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে কোয়ালিফাইং অ্যাসেট। কোয়ালিফাইং অ্যাসেট মানে যে ধরনের ইনভেন্টরি, যেমন আমি শান্তায় ছিলাম, শান্তা এজ এ রিয়েল এস্টেট কোম্পানি, আমরা যেটা করি সেটা হচ্ছে করতাম, সেটা হচ্ছে 2 বছর 3 বছর 4 বছর ধরে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস বানাতাম। বানানোর পরে এটা আমরা অ্যাডভান্স কিছু নিয়ে ফাইনালি যখন হ্যান্ড ওভার করি তখন ফুল টাকা দিয়ে রেজিস্ট্রেশন দিতাম। তাহলে এই যে অ্যাসেটটা 2 বছর, 1 বছরের 2 বছরের নিচে হয় না, 2 3 4 বছর পর্যন্ত লাগে। তার মানে ওই যে শান্তা অ্যাজ এ রিয়েল এস্টেট কোম্পানি, তার এক একটা ফ্ল্যাট এক একটা ইনভেন্টরি, এক একটা আপনার কমার্শিয়াল স্পেস তার এক একটা ইনভেন্টরি। ধরেন তেজগাঁয়ে তার 10,000 স্কোয়ার, 1 লাখ স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস আছে, এটা তার একটা ইনভেন্টরি। তার আহ, আহ, ধানমন্ডি, গুলশান, বনানীতে 50টা ফ্ল্যাট আছে, এটা তার ইনভেন্টরি। যে ইনভেন্টরিটা তৈরি করতে একটা সাবস্টেন্সিয়াল টাইম লাগে, সেটাকে বলা হয় কোয়ালিফাইং অ্যাসেট। সেটা তৈরি করতে যে যত রকম ব্যাংক ফাইন্যান্সের কস্ট লাগে, সেটা হচ্ছে ওই ইনভেন্টরির ভিতর অ্যাড হবে। কিন্তু আমরা নর্মালি যে প্রোডাক্টটা এখন কিনি, ধরেন আমি লেটসে আমি বাইরের থেকে, মালয়েশিয়া থেকে সাবান ইম্পোর্ট করে সাবান বিক্রি করি, কিন্তু আমার ফিনিশ গুড, তাহলে এইটার এগেনস্টে আমি যদি ব্যাংকের যদি আমার লোন থাকে, সেই লোনটা আমি সিওজিএস এ ঢুকাবো না, কারণ এটা কোয়ালিফাই করে না। আমি ফিনিশ গুড কিনে এনে ফিনিশ গুড বিক্রি করছি, এটা আমার কোনো কোয়ালিফাইং অ্যাসেট না, মানে এটা তৈরি করতে কোনো সময় লাগছে না। তখন শুধুমাত্র ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করবার জন্য ব্যাংকের যে খরচ আছে, যেমন ধরেন একটু আগে বললাম এলসি চার্জ, মানে এলসিএফ ফর্ম কেনার চার্জ, এলসি মার্জিনের এগেনস্টে কিছু খরচ হতে পারে, হ্যাঁ, এলসি কমিশন হতে পারে, এগুলো যোগ হবে। কিন্তু আমরা যে ব্যাংক ফাইন্যান্স নেই ফর অপারেশন, এটা কি ওয়ার্কিং ক্যাপিটালের লোনও নেই, অথবা আমরা এটাকে ইএএম লোন নেই, এটাকে বলা হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিং, এর কোনোটাই আমরা কিন্তু ইনভেন্টরি ঢুকাতে পারবো না, কারণ এটা কোয়ালিফাইং অ্যাসেট না। বুঝা গেল? এখন কি ক্লিয়ার বুঝা গেছে? জি স্যার, যেমন ওই যে ডিসকাউন্টিং ইন্টারেস্ট, হ্যাঁ, ডিফারেন্স ক্ষেত্রে হ্যাঁ, ওইটা হ্যাঁ, তো মনে হয় স্যার আসবে না। ওটা আসবে, ওটা আসবে, হ্যাঁ, হ্যাঁ। না ফিনিশ গুডের ক্ষেত্রে স্যার, মানে না ডাইরেক্ট ফিজিক্যাল, ট্রেডিং। না ফিজিক্যাল আসবে না, না ফিজিক্যাল হবে না এটা, হ্যাঁ। মানে কোয়ালিফাইং অ্যাসেট হলে এটা আসবে আর কি। যাই হোক, এটা আমরা গুড, আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখেন, তাহলে ফাইন্যান্স কস্টে আমরা বুঝলাম যে ইনভেন্টরি যদি এটা তৈরি করতে একটা সিগনিফিকেন্ট টাইম না লাগে, তাহলে রেডি হয়ে গেলে সেই জিনিসের এগেনস্টে ফাইন্যান্স চার্জ নর্মালি আমরা ঢুকাইতে পারি না। এই জন্য বলছে যে বরোইং কস্ট ক্যান বি ইনক্লুডেড, হতে পারে, ইফ IS-23 রিকোয়ার্ড আর ফুলফিল। আজকে আমি ক্লাসের শেষে, গত ক্লাসে মনে হয় একটা ভিডিও দেওয়ার কথা দেইনি, আমি একটু ভুল হয়ে গেছে, আজকে IS-23টা আমি দিয়ে দিব না, তাহলে আপনারা ওইটা দেখলে বুঝতে পারবেন। স্যার এখন আপনি একটু দেখেন, একটু সাথে সাথে দিয়ে দেন, পরে দেখা যায় যে অনেক সময় খেয়াল থাকে না। হ্যাঁ, পরে আমি আগের কয়েকদিন সাথে সাথে দিছি, গত ক্লাসে বোধহয় বলার পর মানে বের হয়ে গেছিলাম, ওই জন্য দেওয়া হয়নি। আগের কয়েকদিন কিন্তু টাইমলি দিয়ে দিছি। আচ্ছা, এখন হ্যাঁ আমি দিয়ে দিব এখনই, এটা ক্লাস থেকে উঠে যাব না, মানে এই ল্যাপটপে থাকা অবস্থায় দিতে হবে, আদারওয়াইজ পরে একটা ঝামেলা হবে। আচ্ছা, এখন দেখেন এই যে কস্ট অফ পারচেজ, তার হচ্ছে পারচেজ প্রাইস লেস ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড রিবেটস, ইম্পোর্ট ডিউটি, আদার ট্যাক্সেস আদার দ্যান, একটু আগে যেটা বললাম যে রিবেট পাওয়া যাবে না, আর ট্রান্সপোর্টারলি হ্যান্ডলিং, এটা যোগ হয়। এখন আপনাদেরকে একটা সিম্পল জিনিস দেখেন, এবিসি কোম্পানি পারচেজ র মেটেরিয়াল $75,000, দ্য ভেন্ডর গেভ এ ট্রেড ডিসকাউন্ট, তাহলে এই 75 থেকে 2,000 বাদ যাবে। আচ্ছা, ফায়ারফক্স পেইড ভ্যাট এত টাকা, ভ্যাটটা রিবেট নিবে, অথবা এটা 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 খরচের ভিতরে ঢুকবে না, ট্রান্সপোর্টের খরচ যোগ হবে। কোম্পানির ইন্স্যুরেন্স, কোম্পানি হচ্ছে ইনকার এত টুয়ার্ডস ওয়ার হাউসের রেন্ট, এটা ঢুকবে কি ঢুকবে না? ওয়ার হাউসের রেন্ট বলেন তো, ইনভেন্টরি ঢুকবে কি ঢুকবে না?
এটা স্যার ইনভিডির উপরে সিইউজিএস আসবে স্যার। আচ্ছা, এটা কোথায় আসবে? মানে সিইউজিএস এর মধ্যে ক্যালকুলেশনে আসবে, বাট ইনভেন্টরির মধ্যে তো আসবে না। ওকে, তাহলে দেখেন এখানে যে কস্ট অফ পারচেস 83 কেমন হলো, এই যে 75,000 টাকা মাইনাস 2,000 টাকা ট্রেড ডিসকাউন্ট, 5,000 টাকা হচ্ছে ফায়ারফক্স পেইড ভ্যাট। আচ্ছা, এই এই ভ্যাটের ভিতরে কিন্তু আপনার নন রিফান্ডেবল, মানে রিফান্ডেবল কথাটা বলা নেই, এই জন্য এটা যোগ করছে। এটা রিফান্ডেবল হলে এটা যোগ করতো না। অর্থাৎ যদি কেউ ভ্যাটের সিস্টেমে যদি কেউ স্ট্যান্ডার্ড ভ্যাট প্র্যাকটিস করে, অর্থাৎ যদি 15% যদি আউটপুট ভ্যাট হয়, অর্থাৎ আপনি যদি আপনার যদি আপনি যে প্রোডাক্ট সেল করেন সেটা যদি 6.3 মূসক চালানে 15% ভ্যাট দেন, তাহলেই আপনি হচ্ছে ইম্পোর্ট ভ্যাট রিবেট পাবেন। কিন্তু আপনি যদি ট্রেড ভ্যাট দেন অথবা প্রপারলি ভ্যাট না দেন, তাহলে কিন্তু এটা রিবেট হবে না। তো এখানে ধরে নেওয়া হচ্ছে এই এই ভ্যাটটা নন রিবেটেবল, এই জন্য যোগ হয়েছে। আর যোগ হচ্ছে অনলি হচ্ছে এই ট্রান্সপোর্টেশন কস্ট, আর ওয়্যার হাউজিংটা যায় নাই, কারণ ওয়্যার হাউজিংটা ইজ নট এ ডাইরেক্ট র মেটেরিয়াল খরচ, এটা হচ্ছে অন্যভাবে যাবে। এটা হচ্ছে র মেটেরিয়ালের পরে যে একটু আগে আপনি বললেন যে ফ্যাক্টরি ওভারহেডের আন্ডারে এটা চলে আসবে, যদি সেই ফ্যাক্টরির ভিতরে ওয়্যার হাউসটা থাকে। তো এটা আমরা দেখলাম, এটা খুব কঠিন কিছু না। আর ইনভেন্টরি অলরেডি বলে দিচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট ওয়েটেড অ্যাভারেজ, কিন্তু ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট লিফোটা এটা বন্ধ হয়ে গেছে 2002 সালের পর থেকে। এটা 2-3 সালের পর থেকে এটা আর নাই। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের একটা ইয়ে করলাম, আকিস গ্রুপ পারচেজ মোটরসাইকেল ফর ভেরিয়াস কান্ট্রিজ and export them to ইউরোপ। আকিস গ্রুপ হ্যাজ ইনকার্ড দিস এক্সপেন্স। তাহলে এখানে আকিস গ্রুপের এ থেকে আই পর্যন্ত আছে। আমাকে আমাকে একটু বলেন যে কোন খরচগুলো। আচ্ছা, আমাকে একটু বলেন ভাই যে এই এ বি সি ডি ই এফ জি এইচ এবং আই, এই খরচগুলো কোনগুলো ইনভেন্টরি যাবে কোনটা যাবে না, বা কোনটা কোনটা যাবে না এটা বললে হবে। রিকোয়ার অর্গানাইজেশন ইজ সেকিং ইউর অ্যাডভাইস অন হুইচ কস্ট আর পারমিটেড আন্ডার IS2। একই কথা, মানে এখানে আপনি যেহেতু অনেকগুলোই যাবে, কোনগুলো যাবে না এটা আমাকে বলেন। স্যার ট্রেড ছোট্ট কি, ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট স্যালারিজ ফর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা আফটার যাবে না। ওয়ারেন্টি, হুম। সেলস কমিশন পেয়েবল। ওকে, গুড। তাহলে দেখেন ওই যে আপনার উনি ঠিকই বলছে। আপনার হচ্ছে এই যে আপনার যাবে হচ্ছে এবিসি কোনগুলা? এ হচ্ছে আপনার এই যে কস্ট অফ পারচেস, ট্রেড ডিসকাউন্ট, এটা বাদ যাবে। কনসিডার করতে হবে ইম্পোর্ট ডিউটি, ফ্রেড ইন্স্যুরেন্স, আদার হ্যান্ডলিং কস্ট থাকবে। স্যালারিজ ফর অ্যাকাউন্টিং যাবে না। ব্রোকারেজ কমিশন পেয়াবল টু ইনডেন্টিং এজেন্ট, এটা যাবে। মানে এটা মানে কি আমি বলি, আমরা যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করি অনেক সময় আমরা এজেন্টের মাধ্যমে করি, এটাকে ইনডেন্টিং এজেন্ট বলে। এইটা হচ্ছে ইম্পোর্টের সাথে সরাসরি সম্পর্কিত, এটা যাবে। কিন্তু সেলস কমিশন যাবে না, আফটার সেলস ওয়ারেন্টি যাবে না। তার মানে ABCD ই এবং হচ্ছে জি যাবে, আর অন্যগুলো যাবে না। এই ঠিক আছে কিনা, এই যে ABCDE and G so are permitted to be included in the cost of inventory under IS2. Salaries of accounting department, sales commission, after sales warranty cost are not considered the cost of মানে cost of inventory under IS2, and thus are not allowed to be included in the cost of inventory. তো এই হচ্ছে ইনভেন্টরি আইএসটা, কিন্তু খুব সহজ। এটা আলাদাভাবে তেমন কোনো ইয়ে নাই। তো আমরা যদি এখানে কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা IFRS 15 যাবো, স্যার কারণ আমার এটা একটা কোশ্চেন ছিল, ওই যে ট্রেড সবচেয়ে ডিসকাউন্ট, সহজ। হ্যাঁ, বলেন। ট্রেড ডিসকাউন্টটা তো স্যার হলো ওই যে আপনার কেনার সময় যে ডিসকাউন্টটা দেয় ওইটা, ওইটা না স্যার? কোনটা ট্রেড ডিসকাউন্ট? হ্যাঁ, ট্রেড ডিসকাউন্ট যেটা হলো আমি কেনার সময় যে টাকা ডিসকাউন্টটা পাই, ওইটাই বোঝাচ্ছে হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, তাহলে তো আমি ওটা স্যার বাদ ওইটা, যাবে। ওটা তো বাদ দিয়ে আর কি ইনভেন্টরি করি স্যার? হ্যাঁ, ওটা বাদ যাবে আর কি। ধরেন আপনি 80 টাকা প্রাইস অফার করলো, কিন্তু আপনি এটা কিনতে পারলেন ফাইনালি হচ্ছে আপনার লেটস সে 80 টাকা বললো, কিন্তু আপনি কিনতে পারলেন ধরেন ইয়েতে 70 টাকায়। তাহলে এই নেট প্রাইস আসবে 70, নট 80। ঠিক আছে, এইটাই হচ্ছে কথা। ট্রেড ডিসকাউন্ট বাদ যায় নর্মালি। এটা তো আর বলারই অপেক্ষা রাখে না যে এটা ভলিউম। অনেক সময় যেটা হয় আমি বলি, আরেকটা ঘটনা ঘটে।
সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, এটা আপনার বুঝলে বুঝলে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা ইয়ারলি ডিসকাউন্ট পাই। যেমন আমি এসএসজি তে কাজ করতাম, আমরা যেটা হচ্ছে যে যেসব র মেটেরিয়াল ইম্পোর্ট করতাম হচ্ছে আপনার ইয়ের থেকে, ভেন্ডর থেকে, ওই র মেটেরিয়াল গুলোর আবার একটা কাহিনী ছিল। কাহিনীটা কিরকম আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আপনার বছর শেষে আমরা কিন্তু সারা বছর কত ইনভেন্টরি করব তার উপরে একটা ওভারঅল বছর শেষে ডিসকাউন্ট দিত। ওইটা কিন্তু আবার ভিন্ন জিনিস। হ্যাঁ, ওইটা কিন্তু আপনার হচ্ছে ওই টাকাটা পরে কিন্তু ওভারঅল বছর শেষে সিওজির সাথে আমরা অ্যাডজাস্ট করতাম, কারণ এটা একটা ট্রেড, আমরা ভলিউম রিলেটেড তো। এইটা হচ্ছে নর্মালি আমরা যে কোনো ট্রেড ডিসকাউন্টটাই আমরা বাদ দিয়ে নেট যেটা পেমেন্ট করছি ওইটাই ইনভেন্টরিতে আসবে। সহজ কথা, এটা নর্মালি না বললেও চলে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? স্যার একটা জিনিস ক্লিয়ার করতে যাচ্ছিলাম স্যার, ওই যে বলেন। এলসি তে জি। লেজার, যখন আমরা এলসি যে কস্ট গুলো আমরা কমিশন ইন্স্যুরেন্স যেগুলো বুক করি, সাধারণত দেখা যায় যে স্যার একটা এলসি লেজার খোলা হয়, তার এগেনস্টে বুকিং গুলো করা হয়, হ্যাঁ, এবং যখন মালটা আমাদের ফ্যাক্টরিতে ঢুকে তখন আমরা পারচেস এন্ট্রিটা দিই আর কি, তাই না? হ্যাঁ, কিন্তু দেখা যায় সেটেলমেন্ট হয় স্যার আরো 6 মাস পরে। তো হ্যাঁ। সেক্ষেত্রে স্যার এটা মানে ইনভেন্টরি ইন ট্রানজিট এই জায়গাটা কিরকম হবে আর কি স্যার? আচ্ছা, এটা হয় হচ্ছে, আমি বুঝতে পারছি। ওইটা হচ্ছে অন্য খরচগুলো তো পেয়াবল বুকিং হয়ে যায়। অর্থাৎ আপনি যদি ধরেন ইন্স্যুরেন্সের টাকাটা পরেও দেন, তাহলে তো আপনি কত দিবেন যাবেন, পেয়াবল হয়ে যাবে, খরচে ঢুকে যাবে। তারপরে আপনার ইন্ডেন্টিং কমিশন, অথবা যদি সিএনএফ এজেন্টের টাকাটা আমরা অনেক সময় কিছু টাকা অ্যাডভান্স দিই, কিন্তু পুরা বিলটা দেওয়ার পরে আমরা বলি 3 মাস পরে পেমেন্ট করো, 2 মাস পরে, ওইটাও পেয়াবল হয়ে ঢুকে যাবে। অনলি একটা খরচ, যেটা হচ্ছে আমরা যখন এলসি করি, আমরা ওই প্রোডাক্টটা রিসিভ করি, তখন যে এলসি ডকুমেন্টগুলো যখন ব্যাংকে আসে, তখন যদি এলসি এর সাইট হয়, অর্থাৎ আমি যখনই ডকুমেন্টটা ব্যাংক থেকে ছাড়াবো তখনই আমি ফুল টাকা ক্যাশ দিব, এটাকে এলসি এর সাইট বলে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এলসি এর সাইট নয়, ডেফার্ড এলসি হয়। তখন যেটা হয়, ধরেন আজকে আমি আপনার দুইভাবে ডেফার্ড হয়। একটা হচ্ছে যে ফরেন কান্ট্রির ইউপাস পেমেন্টের মাধ্যমে আমি 6 মাস পরে পেমেন্ট করতে পারি, আবার আমার ভেন্ডর আমাকে 6 মাসের ডেফার দিতে পারে। অথবা লোক এটা ভেন্ডরও দিল না, ইউপাস এলসিও করলাম না, লোকাল ব্যাংক এলএটিআর দিল। তো সেটা যেটা হবে সেটা হচ্ছে যে যদি এলএটিআর হয়, তাহলে তো আপনি জানেন যে এটার কত টাকা খরচ হবে, তখন তো সরাসরি এটা ইনভেন্টরি খরচ আপনি এটা ঢুকাই দিলেন। আর যদি ইউপাস হয়, তখন যেটা সমস্যা হয়, আজকে আপনি ডলারের, ধরেন আপনি $1000 প্রোডাক্ট কিনলেন, আপনি খরচ বুক করছেন $1000 ইন্টু 120 টাকা করে পার ডলার, ইকুইভ্যালেন্ট টু বিডিটি 120। কিন্তু যখন 6 মাস পরে পেমেন্ট করবেন, তখন এটা 120-এর জায়গায় 125ও হইতে পারে। এই 5 টাকা তখন হচ্ছে ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস হিসেবে অ্যাডজাস্টমেন্ট যাবে ইনকাম স্টেটমেন্টে। কিন্তু এখন যে আজকের যে স্পট রেটে যে পার ডলার, $1 ইকুয়াল টু 120 টাকা, তাহলে আজকে আমার ইনভেন্টরি যদি 1000 হয়, তাহলে 120 গুণ করে যে অ্যামাউন্ট হবে ওইটা আমি ইনভেন্টরি ঢুকাবো। আপনি বুঝতে পারছেন ভাই? জি স্যার, বুঝতে পেরেছি। জি। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে দুইটা আইএস নিয়ে আলাপ করছিলাম, আইএফআরএস নিয়ে আলাপ করছিলাম, বুঝলাম একটা টু মানে কস্ট অফ গুডস সোল্ড বা ইনভেন্টরি, আর একটা হচ্ছে আইএফআরএস 15। আইএফআরএস 15 দেখেন, রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার। এখানে আপনার এটা হচ্ছে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে to establish the principle that an entity shall apply to report useful information to the user of the financial statement about the nature, amount, timing and uncertainty of revenue। তার মানে আমরা যে আইএস, এর আগে আমার একটা আইএস ছিল, আইএস 18, ওইটার নাম ছিল হচ্ছে রেভিনিউ। ওই রেভিনিউর সংজ্ঞা ছিল যে আপনি যখন সেলস করবেন, এই সেলসের যখন আপনি টাকা পেয়ে গেলেন, বেনিফিট পেয়ে গেলেন, অথবা অ্যাকাউন্ট রিসিভেবল হলো, কিন্তু ইনভেন্টরির আপনি যে কাস্টমারের কাছে বুঝাই দিলেন, এটাকে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার বলে। এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার হইলেই আমরা তাদেরকে কিন্তু বলতাম যে এটা আমার ইনভেন্টরি, সরি, সেলস রিকগনিশন হবে। কিন্তু এখন তা না, এখন হচ্ছে এইগুলো ইম্পর্টেন্ট। এই যে নেচার অফ কন্ট্রাক্ট, টাইমিং, আনসার্টেনিটি অফ রেভিনিউ, ক্যাশ ফ্লো ফ্রম কন্ট্রাক্ট, এটা হচ্ছে মূলত আপনার ফাইভ ফাইভ স্টেপ মডেল, আপনি খুব ইজিলি বুঝে ফেলবেন। আচ্ছা, তার আগে বলি, এই যে একটু আগে বলছিলাম কনস্ট্রাকশন কন্ট্রাক্ট 11 বন্ধ হয়ে চলে আসছে হচ্ছে এই আইএফআরএস 15-এ, আর হচ্ছে আইএস 18 যে রেভিনিউ ছিল ওটাও বন্ধ হয়ে চলে আসছে আইএফআরএস 15-এ। আর এগুলো হচ্ছে এসআইসি এবং ইন্টারপ্রিটেশন ইফরি,
এইগুলো আসলে সবসময় আইএফআরএস আইএস এর কিছু ব্যাখ্যা থাকে, এগুলোকে ইফরিক এবং এসআইসি বলে, স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন কমিটি দেয়। এগুলো বাতিল হয়ে গেছে, এগুলোর ইন্টারপ্রিটেশন বা এটার ব্যাখ্যাগুলো সব আইএফআরএস 15 ঢুকায় ফেলছে। তার মানে IS 11, IS 18 এবং হচ্ছে এসআইসি 31 এবং ইফরিক 18, 13 এবং 15, এই সবগুলো মিলে নতুন করে যে আইএফআরএস আসছে, সেটা হচ্ছে 2018 সালের জানুয়ারি থেকে ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন হয়ে গেছিল। সেটা হচ্ছে IFRS 15, যেটা আমরা আলাপ করছি। IFRS 15-এর এটা দরকার নেই, এই যে সংজ্ঞাগুলো দরকার নেই, এটা আপনারা জানেন, এটা অলরেডি আমরা জানি। আমরা মূলত আজকে এই ফার্স্ট 5 স্টেপ মডেল দেখব। যেহেতু আমরা আপনাদের এই মানে প্র্যাকটিক্যালি আলাপ করছি, আমি এই রিলেটেড এই ক্লাস থেকে উঠেই হচ্ছে যে আপনার এই প্রেজেন্টেশনের কপি গত ক্লাস যেমন জারি দিয়ে দিচ্ছে আপনাকে, পরের দিন এই কপি, আর হচ্ছে আপনার হচ্ছে এই IS 23-র একটা ভিডিও, আর হচ্ছে আপনার এইটারই আরো কিছু মানে এই IFRS 15-এর উপরে ছোট ছোট করে, যেমন আমি বলি কোনগুলো, যে আপনার কনস্ট্রাকশন কন্ট্রাক্টের রেভিনিউ, এরকম ছোট ছোট বেশ কয়েকটা ভিডিও আছে 15-20 মিনিট। আপনাদের রিকোয়েস্ট থাকবে এটা দেখবেন, নেক্সট ক্লাসে আমাকে ওইটাতে কোশ্চেন করেন। যদি আমি IFRS 15-এর একটা সেশন নেই, IFRS 15 ইটসেলফ একটা 4-5 ঘন্টার সেশন, তো আমি এইখানে আপনাদেরকে খুব ইজি করে বুঝিয়ে দিচ্ছি যে 5 স্টেপ মডেল, আর আপনাদেরকে ভিডিওগুলো দিব, নেক্সট উইকে একটু দেখে আমাকে কোশ্চেন করবেন। এখন দেখেন, আমরা বলছি 5 স্টেপ মডেল। এই 5 স্টেপ মডেলের এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, এটা হচ্ছে রেভিনিউর খুবই বেসিক আন্ডারস্ট্যান্ডিং। কথা হচ্ছে যে আমাদেরকে রেভিনিউ রিকগনিশন করতে গেলে প্রথমেই কন্ট্যাক্ট আছে কিনা এটা আইডেন্টিফাই করতে হবে। তার মানে আইডেন্টিফাই দ্য কন্ট্যাক্ট উইথ কাস্টমার। এখন আপনি একটা কোশ্চেন করতে পারেন যে স্যার আমি বা ভাই আমি দোকানে গেলাম, আমার বাসার নিচে একটা দোকান আছে, ওইখানে যে আমি এখন বললাম যে আমাকে 2টা লাক্স সাবান দেন, একটা প্যান্টিন শ্যাম্পু দেন, আর আপনার 1 কেজি চা দেন। তা আপনি এখন বলতে পারেন যে এখানে আপনি কন্ট্যাক্টটা, এটা তো ওই দোকানের জন্য রেভিনিউ রিকগনিশন হবে, যখনই সেল করে দিবে তখন রেভিনিউ রিকগনিশন। মানে এই কন্ট্যাক্টটা কি, কন্ট্যাক্ট কি বুঝলাম, এইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ধরেন পৃথিবীর অনেকগুলো দেশের আপনার হচ্ছে যে সংবিধানও মৌখিক আছে, যেমন ইংল্যান্ডের সংবিধান মৌখিক, খুবই পিকুলিয়ার শোনালেও এটাই ট্রু। আমাদের সংবিধান খুব সুন্দর করে লেখা, মানে দুষ্পরিবর্তনীয়, ইয়ে বলে এটাকে, কনস্টিটিউশন বলে। তার মানে 2/3 মেজরিটি ছাড়া আমাদের দেশের কনস্টিটিউশন চেঞ্জ করা যায় না। কিন্তু আমরা কনস্টিটিউশনে কিছুই মানি না, আর ইংল্যান্ডের কনস্টিটিউশন মৌখিক, তারা মানে। আমি কথাটা কেন বললাম, দোকানে যে আপনি বলছেন যে ভাই আমার 2টা সাবান দেন, একটা দিবেন সাদা কালারের লাক্স সাবান, একটা হচ্ছে গোলাপি কালারের লাক্স সাবান, আমাকে দিবেন হচ্ছে আপনার হচ্ছে এই 1 কেজি লিপটন টি, আর আমাকে একটা পেন্টিন 250 বা 500 ml একটা শ্যাম্পু। আপনি টাকা দিয়ে দিলেন, প্রোডাক্টটা সে ব্যাগে ঢুকাই দিল। বাসায় এসে আপনার মিসেস বা আপনার বোন বা আপনার মা বলল যে সাবান তো দুটোই হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছে, আপনার হচ্ছে পিঙ্ক দিয়ে দিয়েছে, একটা সাদা দেয় নেই। হয়তো আপনার মা হয়তো সাদা পছন্দ করে, বোন হয়তো পিঙ্ক পছন্দ করে। আপনি ইমিডিয়েটলি দোকানে যে বলবেন যে ভাই আপনার বললাম 2টা সাবান দিলেন, একটা সাদা একটা গোলাপি বলছিলাম, তো আপনি তো 2টা, সরি পিঙ্ক না গোলাপি আর কি, তো আপনি বললেন যে আপনি এই 2টার জায়গায় 2টাই গোলাপি দিলেন, কারণ এটা চেঞ্জ করে সাদা দেন। তখন ইমিডিয়েটলি দেখবেন ও হচ্ছে আপনাকে এই সাদা এক্সচেঞ্জ করে দিবে। তার মানে লিখিত হোক না হোক, তার সাথে কিন্তু ই হয়ে কন্ট্যাক্ট, আপনি যে মুখে বলছেন, যে কোয়ান্টিটি যে ধরনের জিনিস সে চেয়েছেন এবং তার এগেনস্টে যে প্রাইস রেখেছে ওই জিনিসই সে দিতে বাধ্য। এই সবচেয়ে শর্টার ফর্ম বা সবচেয়ে ইনফর্মাল কন্ট্যাক্ট বুঝালাম। আর ফর্মাল কন্ট্যাক্ট তো জানেনি, আমরা ওয়ার্ক অর্ডার নর্মালি যে কোনো কাজ করতে গেলে ওয়ার্ক অর্ডার দিই অথবা পারচেজ অর্ডার দিই, আর সে একটা ডেলিভারি চালান দেয় এবং একটা বিল দেয়, ইনভয়েস দেয়, এই সব কিছুই কন্ট্রাক্টের পার্ট। তাহলে ডেফিনেটলি আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার, এক। সেকেন্ড আমাদের লাগবে হচ্ছে আপনার
সেকেন্ড লাগবে কি? সেকেন্ড লাগবে যে আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। পারফরমেন্স অব্লিগেশন মানে এই যে একটু আগে আমি বললাম যে আপনি তাকে চাইছেন দুইটা সাবান, এই যে সে দুইটা সাবানই দিবে, এটাই তার পারফরমেন্স অব্লিগেশন। আমি আপনাকে বললাম যে আপনি একটা কম্পিউটার কিনবেন আমার কাছ থেকে, বিসলিউশন থেকে একটা কম্পিউটার নেবেন, এবং আমি আপনাকে এত রম, এত র্যাম, এত সাইজ মনিটর দিয়ে একটা কম্পিউটার দিব। এই সবগুলোই হচ্ছে আপনার হচ্ছে অব্লিগেশন, এবং আমি আপনাকে ফ্রি ইনস্টলেশন করে দেবো, এটা আমার পারফরমেন্স অব্লিগেশন। আপনাকে আমি 6 মাসের একটা ওয়ারেন্টি দেবো, এটা আমার পারফরমেন্স অব্লিগেশন। সো এই জিনিসটা থাকতে হয়, এটা এই কন্ট্রাক্টের ভিতরে থাকতে হয়। সেকেন্ড হচ্ছে ডিটারমাইন দ্য ট্রানজ্যাকশন প্রাইস, তার মানে কত টাকায় আপনি হচ্ছে, কত টাকায় আপনি কম্পিউটারটা বিক্রি করলেন। সেখানে ছিল কম্পিউটার, আপনার এই সঙ্গে মাউস ছিল, একটা কিবোর্ড ছিল, একটা মাউস প্যাড ছিল, এবং আপনার একটা কম্পিউটারের কাভার ছিল, ল্যাপটপের কাভার, ল্যাপটপের ব্যাগ, আর একটা ছিল 6 মান্থের ওয়ারেন্টি। এই টোটাল টাকাটাকে বলে ট্রানজেকশন প্রাইস। আর 4 নম্বর হচ্ছে অ্যালোকেশন অফ দ্য ট্রানজেকশন প্রাইস টু দ্য পারফরমেন্স অব্লিগেশন। তার মানে আপনি এই যে আপনার যে প্রোডাক্টটা কিনলেন তার ভিতরে একটা ছিল ল্যাপটপ বা কম্পিউটার, আরেকটা ছিল সার্ভিস। এই যে খরচটা, সার্ভিসের খরচ কি 50,000 টাকায় ল্যাপটপটা সেল করছেন, এই 50,000 টাকার ভিতরে সার্ভিসের ভ্যালু 6 মাসে 6 বার 6,000 টাকা, নাকি 5,000 টাকা, নাকি 3,000 টাকা? সো এই যে প্রাইসটা অ্যালোকেট করা, এটাকে বলা হচ্ছে অ্যালোকেশন অফ ট্রানজেকশন প্রাইস। হ্যাঁ, অ্যালোকেশন অফ ট্রানজেকশন প্রাইস টু দ্য পারফরমেন্স অব্লিগেশন। আর 5 নম্বর হচ্ছে রেভিনিউ রিকগনাইজ হোয়েন অর অ্যাজ ইচ পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড, এবং উপরের চারটা স্যাটিসফ্যাকশন হলেই আপনার এটাকে সেলস সেলস হিসেবে রিকগনাইজ করবেন। তার মানে প্রথম নম্বর আপনার, সেটা মুদির দোকান থেকে পারচেজ হোক, আর আপনি কোনো আপনার কনস্ট্রাকশন কন্ট্রাক্টের কন্ট্রাক্ট হোক, অথবা ফর্মাল ওয়েতে ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার দিক, এই অল আর বেসিকলি কন্ট্রাক্ট। তারপরে পারফরমেন্স অব্লিগেশন, অর্থাৎ সেলারের কি কি অব্লিগেশন আছে এটা ইম্পর্টেন্ট, বায়ারের কি কি অব্লিগেশন আছে এটা জানা দরকার। ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস, মানে কয় টাকা এটা এই গুডস অথবা সার্ভিসটা হ্যান্ড ওভার হবে। একাধিক পারফরমেন্স অব্লিগেশন থাকলে সেই পারফরমেন্স অব্লিগেশনের ভিতরে ট্রানজেকশন প্রাইসের অ্যালোকেশন হবে। এই চারটা হওয়ার পরে আপনি রেভিনিউ রিকগনিশন করতে পারবেন। বোঝা গেল বিষয়টা? জি, জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এখানে একটা খুব মজার ঘটনা আছে। মজার ঘটনা হচ্ছে এই যে আমাদের এইখানে এইটা খুব জটিল না, এই রেভিনিউ রিকগনিশন জটিল না। কেন? তো আপনার অলিম্পিকের বিস্কিট বিক্রি করে, তার তো আসলে পারফরমেন্স অব্লিগেশন খুব কম। তার তো আপনার আপনার ওই যে ইয়ের কাছে সেল করে, আপনার হচ্ছে আপনার দোকানদারের কাছে, সে কিন্তু অলিম্পিক কিন্তু সরাসরি যে হচ্ছে ইয়ে করে না, অলিম্পিক কিন্তু সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করে না, অর্থাৎ বি টু সি না, সে বি টু বি, অর্থাৎ সে, সরি বি টু বি না, সেও বি টু সি, মানে তার কাস্টমার, কার কাস্টমার হচ্ছে রিটেইল শপ। এখন দোকানগুলোকে সে প্রোডাক্ট দিবে, একটাই কন্ডিশন, যে যদি এই প্রোডাক্টটা সেল না হয় তাহলে ডেট এক্সপায়ার হলে ফেরত নিবে কি নিবে না, এইটাই তার হচ্ছে একটা কন্ডিশন। এছাড়া তার তেমন কোনো কন্ডিশন নাই। তার মানে সেলস রিটার্নের একটা কন্ডিশন তার থাকলে থাকতে পারে, এটা সহজ। এই রেভিনিউ রিকগনিশন ইজ ভেরি ইজি। বাট যদি আপনি মোবাইল ফোন কোম্পানির রেভিনিউ রিকগনিশন দেখেন, দেখেন মজার ব্যাপার, সে যখন একটা নতুন করে সিম সেল করে বা সেট সেল করে, আমরা যখন প্যাকেজ কিনতাম, আমি জানি না এখন গ্রামীণ ফোনের প্যাকেজ আছে কিনা বা কি, আগে হতো একটা সেট বিক্রি করতো উইথ আপনার ধরেন মানে 2,000 টাকা টক টাইম, উইথ আপনার 3 জিবি 30 জিবি ইন্টারনেট। তাহলে কি করলো, একটা সেট দিল, টক টাইম দিল, ইন্টারনেট দিল, এই প্যাকেজ একবারে সেল করলো। এখন কোশ্চেন হচ্ছে, সেট তো আপ মানে আপফ্রন্ট সেট দিয়ে দিলে বিক্রি হয়ে গেল, সেটের আবার ওয়ারেন্টি থাকতে পারে, তো ওয়ারেন্টির একটা ইস্যু এখানে আছে রেভিনিউ রিকগনিশনে। সেকেন্ড ইস্যু হচ্ছে টক টাইম তো একবার হচ্ছে না, সে তো ধরেন টক টাইম দিয়ে দিল 2,000 টাকার আগামী 6 মান্থ। তার মানে সেটের টাকাটা ইমিডিয়েটলি সেলস রিভিনিউ করতে পারবে, টক টাইমেরটা তার হচ্ছে, যদি 2,000 টাকা টক টাইম হয়
আর যদি 2 মাসের টাইম দেয়, তাহলে 1 মাসে রেভিনিউ রিকগনিশন হবে 1,000, আর আরেকটা 1,000 টাকা ডেফার্ড রেভিনিউ চার্জ হবে, মানে সেটা অ্যাডভান্স সেলসে বুক হবে, সেটা সেলসে আসবে না। এই এই কথাটা বুঝতে পারলেন আমি কি বলার চেষ্টা করলাম? জি স্যার। ওকে। আরেকটা দেখেন, তারপরে কি দিল, সে বলল যে আমি ইন্টারনেট দিলাম 30 জিবি, আগামী মেয়াদ হচ্ছে আগামী 1 বছর। তাহলে 30 জিবি যদি খরচ হয় লেটসে 3,000 টাকা, তাহলে এইটাকে 12 দিয়ে ভাগ করে 1 মাসের রেভিনিউ রিকগনিশন এখন হবে, আর 11 মাসেরটা ডেফার্ড হবে। তার মানে এই রেভিনিউ রিকগনিশন IFRS 15 টু সাম এক্সটেন্ট কোনো কোনো কোম্পানির জন্য খুবই ইজি, আর কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে হচ্ছে খুবই কমপ্লিকেটেড। হ্যাঁ, তো এইটা আসলে ওই জন্যই ফাইভ ফাইভ স্টেপ মডেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নিউ IFRS। তো এই হচ্ছে ছিল আমাদের আজকের ডিসকাশন। তবে IFRS 15-এর অনেকগুলো ছোট ছোট বিষয় আছে, সেটা আমি আপনাদেরকে এই স্লাইডটাও পুরো পাবেন, এখানে সবগুলো বলা আছে। এছাড়াও কিছু কিছু মানে ইন্ডাস্ট্রি স্পেসিফিক, যেমন রিয়েল এস্টেটের রেভিনিউ রিকগনিশন, তারপরে হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্টের ইম্পোর্টার হন বা যদি এজেন্ট হন, কিছু কিছু প্রোডাক্ট হয় না আমরা ডিস্ট্রিবিউটর থাকি, সেগুলোর ক্ষেত্রে রেভিনিউ কি হবে, এজেন্ট, এটার ভিডিও এবং হচ্ছে এটার পিপিটি গুলো আমি আলাদাভাবে দিচ্ছি। এইটা হচ্ছে আপনারা একটু একটু করে দেখবেন, এবং যে যে ইন্ডাস্ট্রি আছেন সেই ইন্ডাস্ট্রিটা আরো বেশি মানে ভালো করে দেখলে আমার মনে বেটার হবে। তো এই হচ্ছে মোটামুটি আজকে মানে আজকে ক্লাসের কন্টেন্ট আমার মানে কাভারেজ করার ইচ্ছা ছিল, সেটাও করলাম। কোনো কোশ্চেন থাকলে করেন। আর মানে অবশ্যই রেভিনিউ রিকগনিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট IFRS, যে ভিডিওগুলো এখন দিব নেক্সট ক্লাসের আগে দেখে। তাহলে আজকের মতো শেষ করি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম।